হ্যালো বন্ধুরা, আমি গণেশ কলকাতা থেকে বলছি। আমার বয়স ২-১। কলকাতায় ছোট্ট একটা দোতলা বাড়িতে আমি আর আমার মা থাকি। আমার বাবা বাইরে থাকেন, ২ বছরে একবার দেশে আসেন আমাদের বাড়িতে। আমি আর মা ছাড়া আর একটি মাত্র প্রাণী, আর তা হলো কাজের মাসি রঞ্জনা। এবার আমি ৬ মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের বলবো, যেটা আমাকে আমার মার প্রতি যে ধারণা ছিল তা পরিবর্তনে বাধ্য করেছে। প্রেম নিয়ে অভিজ্ঞতা হওয়ার পর থেকেই বাঙালি মোট মহিলাদের প্রতি, বিশেষ করে বরদের প্রতি আমি বেশ দুর্বল। আমাদের কাজের মাসি রঞ্জনার বয়স ৩-৫, ২ ছেলের মা। বুঝতেই পারছ, বেশ বর যেমনটি আমার পছন্দ, ওদিকে আমার মা শেতালি রানী এক ধাপ এগিয়ে, বয়স ৪-০৫ ফিট ৭ ইঞ্চি লম্বা, বিশাল, এক কথায় প্রায় একটা হস্তিনী। কিন্তু নিজের মা বলেই হয়তো অন্য দৃষ্টিতে দেখিনি। এবার আসা যাক মূল গল্পে। তখন গরমের সময়, আমার গরমের ছুটি চলছে। আমাদের বাড়ির পেছনে একটা স্নানঘর আছে, তার পাশেই একটা লেবু গাছের ঝোপ। একদিন মা আমাকে টেবিলে খাবার দিয়ে বলল আমি জ্যাম খেয়ে নেই। মা পাশের বাড়ির অসুস্থ কাকিমাকে দেখতে যাচ্ছে। আমি ভাতের সাথে লেবু বেশ পছন্দ করি, তাই লেবু খুঁজছিলাম, ফ্রিজে না পেয়ে ভাবলাম গাছ থেকে নিয়ে আসি। আমি পেছনের লেবু গ্যাসের কাছে যেতেই স্নান ঘরে গুনগুন আওয়াজ পেলাম। বুঝলাম রঞ্জনা মাসি ছাড়া আর কেউ নয়, মানে মাছি এখন স্নান করবে। ওদিকে মাও নেই। আমি আর দেরি না করে পা টিপে টিপে স্নান ঘরে টিনের কাছে গেলাম। একটা ফুটতে চোখ রাখলাম। কল্পনাতীত এক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি কুলকুল করে ঘামছি আর আমার ছোট্ট বাবুর জাগরণ টের পাচ্ছি আমার নিজ চোখে। এ ঘটনা দেখার পরও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এ দৃশ্য দেখছি। এবার মাসি বিড়বিড়িয়ে বলে উঠল, ভগবানের লীলা বোঝা দেয়। আমরা গরিব বলে মানুষের বাড়ি বাড়ি কাজ করি আর বাড়ির কর তাদের সেবা দিয়ে কিছু উপর পয়সা কামাই। কোথায় আমাদের মতো বড় বড় মাইনে দেবে আমার কাছে সেবা নিতে এসে? আমাকে বলে কিনা জানিস, রঞ্জনা শেতালিকে দেখলে ইচ্ছে হয় দেই একবার। এভাবে কথা বলতে বলতে কাজ করছিল। বুঝলাম মাসি খুবই ক্ষুধার্ত, আর পাড়ার কোনো কাকুমাকে নিয়ে এসব বলাতে মাসি হিংসে মরছে। মাসি তখনও আপন মনে কাজ করতে লাগল। অমনি আমি মার ডাক শুনতে পেলাম। আমি তড়ি ঘড়ি করে ঘরে গেলাম। আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। মা আমাকে দেখে বল, না খেয়ে কোথায় গিয়েছিলি? এই তো লেবু আনতে। কাপা কাপা গলায় বললাম। মা মুচকি হেসে বল, লেবু ডাসা না কচি, মানে কখন তোকে খাবার দিলাম আর লেবু নিয়ে ফিরলি এমাত্র বুঝি? মা মুখ টিপে হাসছে। ব্যাপারটা কি? কই লেবু এনেছিস না কেন? ভালো লেবু পাসনি নাকি? লেবুগুলো এখনও ছোট, বড় হয়নি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এখনও বড় হয়নি। তাহলে বাবা কষ্ট করে এবেলা খেয়ে নে, রাতে মা তোর জন্য ডাসা টসের রসালো ডবকা লেবুর ব্যবস্থা করব। মার মুখ টেপা হাসি তখনও চলছে। আমি স্পষ্ট বোধ করছিলাম, কারণ আমার নিচের অবস্থা খারাপ, তবে স্বস্তি বোধ করছিলাম এ কারণে যে মা টের পায়নি যে আমি রঞ্জনা মাসির স্নান দেখছিলাম। আসলেই কি টের পাইনি নাকি? রাতে খাবার পর দোতলার একদম কণার ঘরে, অর্থাৎ মার ঘরে গেলাম। মা শুয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। আমাকে দেখে মা একটু জায়গা করে দিল। আমি মার পাশে বসলাম। গরম ছিল বলে আমি শুধু একটা বারমুডা ও গেঞ্জি পরা ছিলাম। মা আমাকে কাছে টেনে মাথায় হাত বলতে বলতে বলল, তোকে তো বিয়ে দিতে হবে রে। মা কি যে বলো না তুমি। ঠিক বলছি, যেভাবে পরের গ্যাসের লেবুর দিকে চোখ লাগাচ্ছিস বলা তো যায় না কখন কি করে ফেলিস। আমি একটু ঘাবড়ে গেলাম। মা মুচকি মুচকি হাসছে আচমকা। মা বল, হ্যাঁ রে খোকা, রঞ্জনার লেবু কেমন রে? মা তুমি এসব কি বলছো? কি বলছি না বলি? দুপুরে লেবু আনতে গিয়েছিলি না রঞ্জনার দেখতে গিয়েছিলি? আমি বুঝলাম যে ধরা পড়ে গেছি। ভয়ে আমার বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার মা খুবই বদমেজাজি। মা আবার বলতে লাগল, ওসব নিচু জাতের মহিলাদের দেখতে গিয়ে যদি ধরা পড়তিস তো কি হতো তুই বুঝিস? এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মহিলাটাকে তখন তেল মারতে হতো। আমার ভুল হয়েছে মা, আমি আর এমনটি করব না। ভুল তোর হয়নি, হয়েছে আমার। তোকে আমি সঠিকভাবে বড় করতে পারিনি। আমি আর এ কাজ করব না। তাহলে কি করবি? এই বাংলা বইয়ের ছবি দেখে সুখ নিবি। এই বলে মা একটা বাংলা বই বের করল, যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মা মুখ টিপে হাসতে হাসতে বাংলা বইটার পাতা উল্টাতে লাগল আর বল, লজ্জার কিছু নেই। এ বয়সে এসব বাংলা বই পড়াটাই স্বাভাবিক। বিয়ের আগে আমিও পড়েছি। আমি তো শুনেছ। নিজের মার মুখে এমন কথা আশা করিনি। আচমকা মা প্রশ্ন করল, হ্যাঁ রে গণেশ, বরদের প্রতি তুই খুব দুর্বল না? মানে মা প্লিজ না, মানে কিরে? তোর এই বইতে যত গল্প আছে তার সবগুলোতে আছে আমি ঘামতে শুরু করলাম, কারণ এই বইতে যে গল্পগুলো আছে তার ৯-০ ভাগিমা ছেলের ভালোবাসার গল্প। আমার ভাবনা ছেদ পড়ল। মার ডাকে, কিরে গণেশ, আমার প্রশ্নের উত্তর দিলিনে? বড় মাছ বয়সীদের তোর ভালো লাগে? হুম, আর তাই উকি দিয়ে বাড়ির কাজের মাসির দেখে বেড়াই তো আমি কি বলবো বুঝতে পারছি না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বোকা, আমি কি বেঁচে নেই? তুই আমাকে তো বলতে পারতিস যে মা আমার বরদের দরকার। এটা বললে কি আমি চুপ করে থাকতাম? যখন কোনো মা দেখে তার ছেলে কাজ করে নিজের শক্তি হারাতে বসে, তখন কি সে মা চুপ করে থাকে? আমাকে তোর কষ্টের কথা বলিস নি কেন রে বোকা ছেলে? মার কথা আমি নিজ কানে শুনলেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি কোনো মতে বললাম, আমি কি জানতাম তুমি এ ব্যাপারে এত ফ্রি মনের? তোমাকে ভয় পাই বলেই তো বলিনি। ভয় আর ভয় হেরে হতো ছাড়া তোকে আমি আদর দিইনি, শুধু কি শাসনি করেছি। তাই তো করেছ, তাই না? ঠিক আছে।
এবার থেকে আর শাসন নয়, শুধুই আদর করব, দেখব কত আদর তুই শিতে পারিস। আর ওসব বড়দের দিকে উকি মারা বন্ধ কর। তোর দরকার হলে আমাকে বলবি, আমি ওই বড়দেরকে বাধ্য করব তোর সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়াতে। তাছাড়া ওই রঞ্জনার কি এমন আছে যে উকি মেরে দেখতে হবে? ওটা তো সামান্য, তাতেই দেখার জন্যই পাগল হয়ে গেছো। আরে বোকা, আমার দেখলে ওসব তোর ভালো লাগবে না? মা, এসব কি বলছো? কেন তোর বিশ্বাস হচ্ছে না? তা না, তুমি আমার মা, আর তুমি কিনা আমার সাথে এসব বলছো? আরে নিজের মার সম্পদের ভাগ পাসনি বলেই তো পরের সম্পদে চোখ পড়েছে তোর আর মা হয়ে। এসব কি বলছি না বলি? বাংলা বইটাতে ওসব সারপ্রাইজ শোনা যাবে? মা মাসি হিসি দিতে গেল, আর আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। দুমুটকি ফিরে এসে আবার বিছানায় হাত শোয়া হলো। মা টিভি ছেড়ে সাউন্ড অফ করে দিল, আর মাসি শুরু করল সারা জাগানো কথাবার্তা। মা বল, হ্যাঁ রে, এবার বল, প্রথম সারপ্রাইজটা কি আমার? এগুলো দেখেছিস কতবার দেখলাম। কেন, কি হয়েছে? না মানে আজ দেখেছিস? তুই যখন স্নান করে বেরলি তখন দেখেছি। কিছু টের পেয়েছিস? কি টের পাবো? আরে তুই গতবার যখন এসেছিলি ওগুলোর ছিল ৩-৪, আর এখন ওগুলো ৩-৬। এতে অবাক হওয়ার কি আছে? আমার যে ৪-০, কিন্তু তোর গুলো শুকনো আর আমার গুলো সাদা। জলে টেইটম্বুর মানে? হ্যারে, তাই আমার সাদা জল ডেকেছে আজ ২ মাস হলো বলিস কি? কিন্তু কিভাবে তাহলে? শোন, গত বছর পুজোর সময় সুনীল ওর বুকে নিয়ে আমার বাড়ি এসেছিল, ওর বউ, আর ও আমাকে খুব করে বল যাতে আমি সুনীলের দ্বারা পোয়াতি হয়ে ওকে একটা সন্তান উপহার দিই। যদি তাই করি তাহলে ও আমাকে একটা বাংলো দেবে। আমিও রাজি হলাম। পেটটা বাঁধলাম যখন আমার ৫ মাস, তখন আমি সবাইকে নেপাল যাবার কথা বলে এই বাংলোতে গা ঢাকা দিলাম। এখানেই বাচ্চা পয়দা করে গাবিন বনে গেলাম, আর সুনীল সেই ছেলেটাকে নিয়ে আমেরিকা চলে যায়। যাবার আগে আমাকে এই বাংলোর অর্ধেকটা লিখে দিয়ে যায়। এসব তুই কি বলছিস? আমি পর্যন্ত জানলাম না। জানবি কি করে? আমার যখন ৪ মাস চলছিল তখন তোর সাথে আমার শেষ দেখা হয়। এরপর আমার সাথে তোর আজই প্রথম দেখা হলো। আমি ভেবে রেখেছি এ সাদা জল খাইয়ে তোকে সারপ্রাইজ দেব, তাই তোকে আজ ডাকলাম। তাই বল, আচ্ছা এই বাংলোর বাকি অর্ধেকটা কার নামে রে? শোনো, সুনীল আমাকে বলেছে যে ওকে একটা সন্তান উপহার দেবে, তাকে এই বাংলোর বাকিটা লিখে দেবে। আমি বলি কি শেহালি, তুই পোয়াতি হয়ে বাংলোর বাকিটুকু নিয়ে নে, তাহলে বান্ধবী বাকি জীবন মাস্তি করেই পার করে দেব। দাঁড়া দেখি, এবার বল দ্বিতীয় সারপ্রাইজটা কি? সুনীল নেই বলে তুই আফসোস করছিলি না? তবে শোনো, আমার কাজের ঝিটাকে দেখেছিস? ও আমার এখানে যখন আমি পোয়াতি তখন থেকেই আছে। একবার ওকে কিছু লোক একটা জঙ্গলে নিয়ে দিয়েছিল, পরে এক বিহারি ট্রাক ড্রাইভার ওকে জঙ্গলে খুঁজে পায়। ওকে দেখে বিহারি ওকে বিয়ে করে তারপর আমার এখানে আসে। একদিন আমি বিহারিটাকে হিসি করতে দেখে থমকে যাই, তালগেছের মতো হোতকা অবস্থায়, প্রায় ৮ ইঞ্চি। আমার খুব ইচ্ছে হয় তারপর আমি ওকে বসে এনে দেই। সেতালি, তুই বিশ্বাস করবি না, এমন সেবা জীবনে পাইনি। এরপর থেকে আমি রাধা আর ওর বর মানে বিশু নিয়মিত সেবা করি। আজ তোকেও সেই স্বাদ নেয়া ইস। বিহারির কথা শুনে আমি নিজে থাকতে পারছি না। এবার তোর সারপ্রাইজটা কি শুনি? দাঁড়া বলছি। গণেশ, এই গণেশ বলে মা আমাকে ডাকতে লাগলো। আমি দৌড়ে জানালার পাশ থেকে সরে মাসির ঘরে হাজির হলাম। মা আমাকে দেখে হেসে ঘরে ঢুকতে বলল। আমি গিয়ে বিছানায় উঠে বসলাম। মা এবার বলল, সুজাতা, ওকে তুই জানিস? কেন জানব না, ও তোর ছেলে। ছেলে তো বটেই, ও হলো একটা মা ভক্ত ছেলে, আমার আদরের জোয়ান, আমার এগুলির রাজা। মানে আর কি, আমার ছেলে। ওর সেবা আজ ১-০ দিন ধরে আমাকে সুস্থ করছে। মানে বুঝেছিস শেতালি, তুই একটা সত্যি শেষমেশ ছেলের সেবা নিলি। গণেশ শোন, তোর এই মাছির পোকা পড়েছে। ডাক্তার বলেছে ইয়াং ছেলের দিয়ে সেবা যত্ন করে পোকগুলো মারতে। কিরে, পারবি তো? কি যে বলো না মা, তোমার মতো মানুষের পোকা যেখানে মারতে পেরেছি সেখানে মাছি, এটা তো কোনো ব্যাপারই না। মাসি বলল, তাই না? কিরে বাবা, দেখা যাবে তুই কেমন সেবা যত্ন করতে পারস। আজ তোর মা সেবা করে একেবারে সুস্থ করে দিবে আমার স্বামী। মাসি, তুমি ভুল করছ, আমার মায়ের সেবা করে একেবারে সুস্থ করার মূরত কারো নেই। বর্জর মা একটু আরাম পাবে, তাই না মা? হ্যাঁ তাই। আর গণেশ, শুনলি তো, আজ আমাকে তোর মাসির স্বামী সেবা করবে, তাতে তোর আপত্তি নেই তো? আপত্তি থাকবে না একশর তে আবার কি শর্ত শুনি? তুমি আমাকে দিয়ে সেবা যত্ন নিয়ে পোয়াতি হয়ে সুনীল কাকুকে দ্বিতীয় সন্তান উপহার দিয়ে এই বাংলোর বাকিটুকু নিজের করে নেবে। বলো রাজি? মাসি বলাবলির কি আছে? তোর মা রাজি, কিন্তু পেট ফুলে গেলে লোকে জেনে যাবে যে কিছু হবে না। মা বাবা দেশে আসতে আসতে আর ২ বছর বাকি, আর তোমার পেট যখন উঁচু হবে তখন তুমি এই বাংলোতে থাকবে, কেউ কিছু জানবে না। হ্যারে শেতালি, গণেশ ঠিকই বলেছে, তোরা যখন বলছিস তাই হবে। গণেশ, তার মানে আমাকে পরপুরুষ দিলে তোর কোনো আপত্তি নেই? আপত্তি থাকবে কেন? বরং আমার ভালোই লাগবে দেখতে। দরকার হলে আমি নিজে ওই বিহারীর সাথে সেবা করতে সাহায্য করব। একেই বলে মায়ের যোগ্য সন্তান। হ্যারে গণেশ, তুই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনেছিস? হ্যাঁ শুনেছি। তা মাসি তোমাকে খাওয়াতে খুব মনে চাইছে যে গণেশ, আমাকে একটু দিয়ে খাস, আমাকে না দিয়ে একা একা খাস না। বাবা, আজ আমরা মা ছেলে মিলে তোর মাসির ট্যাঙ্কি খালি করব। তা খানাকে বারণ করেছে। কিছুদিন পর আমিও তোর থেকে তোর ছেলেকে নিয়ে খব। তা তো বটেই, সেই বাংলোতে আমার অনেক আনন্দ করে দিন পার করেছি। আমরা যদিও কলকাতায় থাকি, তবে প্রায়ই বাংলো গিয়ে সবাই মিলে আনন্দে মেতে উঠি। এখন আমরা বেশ সুখী। অবশ্য এমন সুযোগ পেলে কে না সুখী হয় বলো?